কিন্তু ভারতের তাদের এই অঞ্চলে তাদের যে কর্তৃত্ব, আধিপত্য, দাদাগিরি, সেটা মেনে যদি চলতে পারেন তাহলে আপনি এখানে ঠিক থাকবেন। আমাদের কি হাতের পাঁচ কি আমাদের ছিল না? আমাদের এখানে ট্রানজিটের প্রশ্ন ছিল, করিডোরের প্রশ্ন ছিল। আসিফ নজরুল তো এ ব্যাপারে তিনি নিশ্চয়ই একজন বড় গবেষক, এখানে অন্য যারা আছেন তাদেরও দীর্ঘ তাদের অভিজ্ঞতা। ট্রানজিটটা হেলাফেলাই করে আমরা ছেড়ে, এটাই ছিল বাংলাদেশের একমাত্র হাতের পাঁচ, যেটা নিয়ে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং করবার আমাদের সুযোগ ছিল। কিন্তু সেটা ন্যূনতমভাবে কাজে না লাগিয়ে আমরা আমাদের সমস্ত ডিপ্লোম্যাটিক্যালি আমরা যে বার্গেনিং করতে পারতাম, দর কষাকষি করতে পারতাম, আলাপ আলোচনা করতে পারতাম, সেই সুযোগটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। আরেকটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, কোনো জাতিরাষ্ট্রের ক্ষেত্রে অন্য জাতিরাষ্ট্রে স্থায়ী শত্রু বলে কিছু নাই, স্থায়ী মিত্র বলে সেখানে কোনো কিছু নাই। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, আমার জাতীয় নিরাপত্তা, সেই বিবেচনাতে আমি আমার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমরা আমাদের সম্পর্কের জায়গাটাকে আমরা নির্ধারণ করি। এখন সমস্যাটা কোথায় সরকারের? ওবায়দুল কাদের যখন বলেন যে ভারত থাকার জন্যেই 7 তারিখে আমরা আবার ক্ষমতায় আসতে পেরেছি, ভারত থাকার জন্য পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করে 7 তারিখে ডামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করে একটা ডামি নির্বাচনের মধ্য দিয়ে আবার 5 বছরের জন্য এই দখলদারিত্বকে আবার নাকি তারা নবায়ন তারা করতে পেরেছেন। এটা যদি কোনো সরকারি দলের মন্ত্রী বলেন, সাধারণ সম্পাদক বলেন, আমি আগেও বলেছি, বিরোধী দলের কোনো নেতা যদি একথা বলতেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো, তাদেরকে এখন জেলখানায় তাদেরকে থাকতে হতো। মনে আছে, বিএনপির একজন নেতা, তিনি এখনও সম্ভবত জেলখানায় আছেন তিনি, এবং সেখানে এসে অনেকের ক্ষেত্রে এই কথা বলে এখনো পর্যন্ত তিনি এখানে এবং আছেন, এবং কোন আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে ফলে সেটা আমরা জানি না। ফলে দেশকে নিয়ে একটা 9-6 খেলার একটা চূড়ান্ত পর্যায়ে, এই মুহূর্তে অর্থনৈতিক দুর্যোগ চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কিনা জানি না, কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগের পাশাপাশি তার অর্থনৈতিক দুর্যোগ সম্ভবত 53-54 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক আকারে সেটা হাজির হতে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের টাকা যখন বিদেশি জুয়ার বাজারে ওড়ে, এবং এবারও পর্যন্ত সাংবাদিকদেরকে নিষিদ্ধ করে কি হচ্ছে আমরা কিচ্ছু জানি না, কিছু সিন্ডিকেট পুরো দেশ তার, আমার সমষ্টিক অর্থনীতি, আমার টোটাল আমার যে ম্যাক্রো ইকোনমি সব কিছু আজকে তারা একটা চূড়ান্ত স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে আজকে যাচ্ছে। কথাটা এটা বলে শেষ করব, লড়াইটা দীর্ঘ লড়াই, এবং সেই লড়াইয়ের প্রশ্নে আমার গণতন্ত্রের যে প্রশ্ন, আমার স্বাধীনতার যে প্রশ্ন, আমার ভোটাধিকারের যে প্রশ্ন, আর আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এটা এখন একই লড়াই। এটা এখন ভারত আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যেয়ে কেবলমাত্র পুরো দেশ এবং তার জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধেই আজকে তারা অবস্থান নিয়েছে। আমি অনেক আগে বলেছি, কিন্তু আমরা সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমরা অমীমাংসিত সকল সমস্যার সমাধান করতে চাই। ভারত সে পথে না হেঁটে অনুগত রাষ্ট্র হিসাবে দাদাগিরি করতে যেয়ে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে তারা বিপন্ন করে দিয়েছে। সেজন্য আজকে এই সরকারের সাথে দিল্লির মোদী সরকারের যে অশুভ আতাত, এটা এখন নতুন একটা বিপদের জায়গায় এখন আমাদের সামনে হাজির হয়েছে। 4 জুন ভারতের নির্বাচনের যে ফলাফল ঘোষণা হবে, যদি সেই নির্বাচনে যদি বিরোধী দল ক্ষমতায় আসে, আমার নিজের ধারণা বাংলাদেশ সম্পর্কে নীতি কৌশলের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সহসা ঘটবে না। সুতরাং বাংলাদেশের জনগণকে, রাজনীতিকদেরকে এটা বিবেচনার মধ্যে নিয়ে লড়াইটা আমাদের এখানকার জনগণের। সুতরাং এই লড়াইটা মুক্তিযুদ্ধে যেমন দেশের অস্তিত্বের প্রশ্ন ছিল, বাস্তবে আরেকটা মুক্তিযুদ্ধের মতন এই দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে আরেকটা আন্দোলন, সংগ্রাম, সংগঠন, মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভকে 7 তারিখে যে মানুষ রায় দিয়েছে উপজেলা নির্বাচনের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে মানুষ যে গণরায়টা দিচ্ছে, ফলে এটাকে রাজপথে কিভাবে বিরোধী দল কর্মসূচি আকারে হাজির করবেন সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেন।
দেশটাকে রক্ষা করুন, জনগণকে রক্ষা করুন। কোনো স্বেচ্ছাচারিতার কাছে মৌলানা যেমন আত্মসমর্পণ করেনি, মৌলানার কোনো শিষ্যরা, মৌলানার অনুসারীরা, এদেশের মানুষ, লড়াইকো মানুষ, সংগ্রামী মানুষ, তারা আত্মসমর্পণ করবে না।